এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। রোজ সন্ধ্যে 7টা মানে এক্সপ্রেস অনলাইন। আজকে রাজ্যের একটি ঐতিহাসিক দিন বা অন্ধকার দিন বলতেই পারি। আপনারা সকলেই জানেন, সুপ্রিম রায়ে বাদ গিয়েছে প্রায় 26,000 চাকরি। কিন্তু কেনই অন্ধকার দিন আমাদের দেখতে হলো, তাই নিয়েই আলোচনা। আজকে এই আলোচনায় আমার সাথে রয়েছে এক্সপ্রেস নিউজের নিউজ এডিটর ফাল্গুনী রায়চৌধুরী। ফাল্গুনী দি, তোমাকে স্বাগত। নমস্কার। প্রথমেই একটা প্রশ্ন রাখি, এই অন্ধকারতম দিন আমরা কেন বলছি, কেন বলতে হচ্ছে আমাদের এই দিনটাকে? সুকন্যা, কেন বলতে হবে না? আজকে তুমি ভাবো, কত মানুষ, হাজার হাজার মানুষ তারা আজকে এই রায়টার দিকে অপেক্ষা করেছিল। কত বছর ধরে টালবাহানা, 6 বছর ধরে চাকরি করছে, সেই অবস্থায় আর চাকরি করতে যেতে পারবে না। পুরো প্যানেল 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। যেটা হাইকোর্ট বলেছিল সেই রায়ই বহাল রয়েছে, একটু আধটু এদিক ওদিক হয়েছে, বাদবাকি পুরো রায়টাই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আজকে এই দিনটা রাজ্যকে দেখতে হবে। এটা ভাবো যে এই যে প্রায় 26,000 বলছি 25,752 জন চাকরি প্রার্থী, তাদের পুরো চাকরি চলে গেল। মানে স্কুলগুলোর কি অবস্থা হবে? শিক্ষক কারা পড়াবে? এতদিন পর্যন্ত যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছে তারা আজকে আর শিক্ষক নয়। তো সুতরাং এটাকে অন্ধকারতম দিন বলবে না তো আর কি বলবে? এই যে সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায়, এই রায়টাই তো আসার এটাই তো আসার কথা ছিল। এই জন্যই বারবার সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে, হাইকোর্ট বলেছে, এসএসসিকে, কমিশনকে বলেছে যে আপনারা এই যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করে দিন। কিন্তু এসএসসি বা কমিশন সেটা করে উঠতে পারেনি, কখনোই করে উঠতে পারেনি। আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আজকে তো শুনানিটা ছিল তোমার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যে কি বলা হয়েছে, দুটো জিনিস আমি বলি। যে পুরো প্রক্রিয়াতে কারচুপি হয়েছে, কথাটা ভালো করে বোঝো। পুরো প্রক্রিয়ায় কারচুপি হয়েছে, শীর্ষ আদালত, দেশের শীর্ষ আদালত বলছে। 2 নম্বর পয়েন্ট, নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এই যে পুরো টোটাল নিয়োগ প্রক্রিয়া হয়েছে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। 1 নম্বর কি বললাম, যে পুরো প্রক্রিয়াতে কারচুপি হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। শীর্ষ আদালত বলছে, শীর্ষ আদালত এই কথা বলছে। এবার আজকে কি কি নির্দেশ দিল? প্রথম, 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। প্রধান বিচারপতির পর্যবেক্ষণে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে, সেটা হচ্ছে যে যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করা যায়নি, তাই এই 2016 সালের প্যানেলকে বাতিল করা হলো। আবারও বলছি, এসএসসিকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার বলেছিল যে আমাদের এই দুটো যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করে দিন। কোথা থেকে দেবে?
নেই তো, ওয়েমার শিট নেই তো, ওয়েমার শিটকে তো পুড়িয়ে ফেলা হয়েছে, ওয়েমার শিটকে তো নষ্ট করে ফেলা হচ্ছে, কোথা থেকে দেবে? তোমাকে বলি, কমিশনকে যখন বলছে যে মানে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে যখন বলা হচ্ছে যে এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, সুপ্রিম কোর্ট বলছে যেহেতু আসল উত্তরপত্র বা ওয়েমার শিট উদ্ধার করা যায়নি, তাই কোন ওয়েমার শিট কোন ওয়েমার শিটটাকে আসল ধরবে আর কোন ওয়েমার শিটটাকে নকল ধরবে সেটাই তো মানে তারা বুঝতে পারছেন না, পরিষ্কার হচ্ছে না। সুতরাং কমিশনের আইনজীবীকে বারবার উনি মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন যে প্রধান বিচারপতি থেকে বিচারপতি প্রত্যেকে বলছেন যে সেটাকে আপনারা পরিষ্কার করুন। এবার এক্ষেত্রে কমিশনের কি কথা? কমিশন বলছে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওয়েমার শিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। ভাবো, র্যাঙ্ক জাম্পের তথ্য রয়েছে কিন্তু ওয়েমার শিট কারচুপির কোনো তথ্য নেই। এইবার এই যে মামলার তদন্ত, এই মামলার তদন্ত করছিল সিবিআই। সিবিআই কি বলছে সুপ্রিম কোর্টে গিয়ে? সিবিআই সুপ্রিম কোর্টে বলছে যে এই এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। খুব ভালো করে শুনুন, সিবিআই বলছে কি যে এই এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। শীর্ষ আদালতে বলছে সিবিআই, সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছেন অনেকে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, তাই 26,000 চাকরির বাতিলের এই যে মামলা, হাইকোর্টের রায়টাই বহাল থাকুক, সিবিআই বলছে, মানে শুনানিতে সিবিআই বলছে। এইবার একটুখানি যদি আমরা পিছন ফিরে যদি একটু আগের দিনগুলো দেখি, তুমি দেখেছো যে এই চাকরি নিয়ে, চাকরির এই দুর্নীতি নিয়ে মানে কোথাকার জল কোথায় গড়িয়েছে। মানে দিনের পর দিন চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে থেকে আন্দোলন করেছে। মানে এমন হয়ে গেছে ওই শহীদ মিনার চত্বরটাকে সবাই একটা ধর্ণা মঞ্চই বলছিল একদম। হ্যাঁ, ধর্ণা মঞ্চ নামই হয়ে গিয়েছিল ওই পুরো ধর্মতলা চত্বর। কেননা দিনের পর দিন রোদ, ঝড়, বৃষ্টি, উৎসব, অনুষ্ঠান, চাকরি প্রার্থীরা কিন্তু ওখানে বসেছিলেন এবং বসে আন্দোলন করেছেন। আন্দোলন করার পর তারা কি পেয়েছেন? রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী একবার দুবার গিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস পূরণ হয়নি। তারা তাও আশায় বসেছিলেন। তারপর তারা গেছেন কোর্টের না, শীর্ষ আদালতে তো প্রথমে যায়নি, প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের দ্বারস্থ যখন হচ্ছেন চাকরি প্রার্থীরা, 2019 সালে চাকরি প্রার্থীরা প্রথম হাইকোর্টে মামলা করে। 2021 সালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তখন তিনি হাইকোর্টের বিচারপতি, তিনি সিবিআই দিচ্ছেন, সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন। এরপরে হাইকোর্টে মামলা এগোচ্ছে এবং এই যে তোমাকে বলছি যে দীর্ঘদিন ধরে মামলা চলছে এসএসসির এই মামলা, এবং ওই একই জিনিসে এসে আটকাচ্ছে যে যোগ্য কারা আর অযোগ্য কারা। বারবার করে পর্ষদকে এটাই বলা হয়েছে যে যোগ্য অযোগ্যের প্রার্থী তালিকাটা আলাদা করুন, যাতে আমাদের বাছাই করতে সুবিধা হয়। কিন্তু তারা তো করতে পারবে না, কারণ ওয়েমার শিটে নেই, পুড়ে গিয়েছে। এর মধ্যে মানে তুমি যদি এই দীর্ঘ এতে দেখো যে কত নেতা, মন্ত্রী, এসএসসি চেয়ারম্যান জেলে গেছেন, অনেকে জামিন পেয়েছেন, কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো তিনি জেলে রয়েছেন। তো সুতরাং এই যে একটা অন্ধকারময় একটা অধ্যায় আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে, এই যে স্কুলগুলো শিক্ষক মানে হারা হওয়ার একটা দিকে যাচ্ছে। হ্যাঁ, কোনো স্কুলে, প্রত্যন্ত গ্রামের অনেক স্কুলে সেখানে চক ডাস্টার কেনার পয়সা পর্যন্ত নেই, এরকম কিছু স্কুল দেখা যায়। সেই সমস্ত স্কুল মানে একেবারে ধুঁকছে। সেই জায়গায় আবার রাজ্যের ঘাড়েতে এইরকম একটা অবস্থা। এইরকম একটা অবস্থায় মুখ্যমন্ত্রী কি বলছেন? আজকে নবান্নে বৈঠক করেছেন, মুখ্যমন্ত্রী বৈঠক করারই কথা, তিনি করেছেন, দীর্ঘ বক্তব্য রেখেছেন। রায় নিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী একবার শুনবো প্রথমে। মুখ্যমন্ত্রীর মানে এই যে সুপ্রিম রায়ের পর it or
We don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. Citizen of this country. I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict from the humanitarian point of view. মানবিকভাবে আশা করি আপনারা এটাকে ডিস্টর্টেড করবেন না, মিসইনফর্ম করবেন না। ডোন্ট মিসইনফর্ম, ডিসইনফর্ম, or there should not be any lack of coordination gap which may create the confusion. Am I clear? আছে, ভালো করে শুনুন। আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন। As such, the appointments of these candidates are cancelled. However, please mark this point. However, candidates who are already employed, মানে যারা অলরেডি চাকরি পেয়েছে, need not be asked, তাদের জিজ্ঞাসা করা হবে না to refund or restitute any payments made to them. তাদের কোনো পেমেন্ট করতে হবে না। Am I clear? আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে। Who are already employed need not to be asked to refund or restitute any payments made to them. তাদের কোনো পেমেন্ট করতে হবে না। সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা ক্লারিফাই করলাম from the quoting the judgment. Candidates mentioned in the previous paragraph will be allowed, মানে যাতে ক্যান্সেল করা হয়েছে, to participate in the fresh selection process, মানে তাদের অ্যালাউ করা যাবে যাদেরটা বাতিল করা হয়েছে as per court judgment. If required, যদি প্রয়োজন হয়, with age relaxation and other concession. লাইনটা পুরো হলো? যাদেরটা বাতিল করা হয়েছে তাদের এজ রিল্যাক্সেশন এবং কনসেশন দিয়ে, আদার কনসেশন দিয়ে তাদের আবার পার্টিসিপেট করবার জন্য ফ্রেশ সিলেকশন প্রসেসে অ্যালাউ করা যাবে। আমরা শুনলাম রায়দান নিয়ে, সুপ্রিম রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছিলেন। এতক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, আমরা কিছুক্ষণ আগে যেগুলো আলোচনা করছিলাম ভার্ডিক্ট নিয়ে, সেইগুলো নিয়েই তিনি বললেন। এরপরে আরো অনেক কিছু বলেছেন, সেই কথাগুলোতে পরে আসছি। এই যে ধরো ফেব্রুয়ারিতে এই মামলার শুনানি শেষ হয়েছিল, তারপরে এই দীর্ঘ এতগুলো মাস কেটেছে। আজকে বৃহস্পতিবার সকাল 10:30টার সময় রায় জানানোর কথা ছিল এবং সেই সময়সীমা মেনেই এই সুপ্রিম রায়দান করা হয়েছে। এবার এই 2016 সালের এই যে এসএসসির শিক্ষক এবং অশিক্ষক কর্মী এই নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ প্রথম উঠেছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল কি যে 2016 সালের এই সম্পূর্ণ যে নিয়োগ, যে প্যানেলটা, নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। ফলে কি হচ্ছে, এই প্রায় 26,000 চাকরি প্রার্থীর কিন্তু চাকরি তখনই বাতিল হয়ে যাচ্ছে। এইবার তুমি বলো সুপ্রিম কোর্টে কি করে গেল? সুপ্রিম কোর্টে মামলাটা গেল, প্রথম গেল, কিন্তু মানে সরকারের তখন গিয়ে মনে হলো, রাজ্য সরকারের খুব কষ্ট হলো যে এতগুলো মানুষ চাকরি হারাবে। কিন্তু এই যে একটা বিশাল দুর্নীতি এতদিন ধরে চললো, সেটা কিন্তু রাজ্য সরকারের তখন টনক নড়েনি। এখন যখন এই 26,000, প্রায় 26,000 চাকরি প্রার্থীর চাকরি যখন গেল, তখন গিয়ে রাজ্য সরকারের টনক নড়লো এবং তোমার আমার ট্যাক্সের টাকা দিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেলেন। তখন তাদের দরদটা এই চাকরি প্রার্থীদের জন্য
দেখালেন যে আমরা তোমাদেরকে কত ভালোবাসি, আমরা তোমাদের জন্য লড়াই করতে সুপ্রিম কোর্টে যাচ্ছি। সুপ্রিম কোর্টে গেলেন, রাজ্য সরকার গেল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে একটা মামলা হয়নি, প্রচুর মামলা হয়েছে। এরপরে চাকরি প্রার্থীরা গেছে, এদিক থেকে তোমার মানে কমিশন, ওদিক থেকে তোমার বিভিন্ন ধরনের মামলা সুপ্রিম কোর্টে হয়েছে। এইবার রাজ্য সরকার যখন চ্যালেঞ্জ করে, এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গিয়ে এই দীর্ঘ এই এতদিনকার এই শুনানি এবং এতগুলো ছেলে মেয়ে রাজ্যের যারা চাকরি পেয়েছিল, এর মধ্যে তো যোগ্য চাকরি প্রার্থীও ছিল, এরকম নয় যে সবাই অযোগ্য, সবাই সাদা খাতা জমা দিয়েছে, সবাই টাকা দিয়ে ওয়েমার শিটে কারচুপি করেছে, এরকমটা তো নয়। কিন্তু আজকে তারাও তো হাহাকার করছে, তাদের পরিবারের লোকজনরা তো। এখন মুখ্যমন্ত্রী বলছেন যে তারা মানে তিনি এই রায়টাকে মেনে নিতে পারছেন না, কিন্তু এই রায়টা ছাড়া আর কি কোনো রকম উপায় ছিল? তিনি বলছেন যে এই দায়টা তিনি প্রায় বাম এবং বিজেপি বিরোধীদের দিকে ঠেলে দিচ্ছেন, যে বিরোধীরা একটা সুপ্রিম কোর্টের রায় তিনি বিজেপির কনস্পিরেসি বলে আজকে চালিয়েছেন। একবার শুনবো। মুখ্যমন্ত্রী ছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না, পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা? কি দোষ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হাতে আরো 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ পার ভার্ডিক্ট, যেটা এসএসসি ঠিক করবে। ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আপনারা অ্যাপ্লাই করুন। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয়, কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন, কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন, ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে, তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে বিজেপি আর সিপিএম এর দয়ায়। কারো বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কারো ছেলেমেয়েরা বাইরে পড়ে, ভালো এডুকেশন দেওয়ার জন্য তাদের উপর নির্ভর করে অনেক বয়স্ক এজেড পিতামাতা, তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সংস্থান নির্ভর করে। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায়, তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। আর কোর্টের কথা মেনেই যা করার আমরা করব। তাই আমি আবার বলছি, যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। আর কোর্টের কথা মেনেই যা করার আমরা করব। বিরুদ্ধে গেছে, জাজমেন্ট আবার 2টো পথও আমাদের দিয়েছে, জাজমেন্ট মেনেই সেটা আমরা করব।
কিন্তু সাথে সাথে একথাও বলবো, আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। আমি খুঁজে দেখব, যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। যে কথাটা বলছিলাম, বিরোধীরা নাকি সময় দিলেন না ওনাকে প্রমাণ করার যোগ্য অযোগ্যদের তালিকা। বারবার পর্ষদকে আদালত বলেছে, হাইকোর্ট বলেছে, শীর্ষ আদালত বলেছে যে আপনারা তালিকা আলাদা করে দিন, তাতে আমাদের অনেকটা সুবিধা হয়। না, এক্ষেত্রে ওনার একটা বক্তব্য আছে। উনি তো বলছেন যে এসএসসি কমিশন এরা হচ্ছে মানে একটা স্বশাসিত সংস্থা, মানে এটা সরকারের নয়, এটা সরকারের কোনো হস্তক্ষেপের মধ্যে চলে না। তাহলে সিবিআই কি করে বলছে যে এই যে মানে তোমার দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সঙ্গে এই এসএসসি চেয়ারম্যান থেকে আরম্ভ করে তার নেতা, মন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই একসঙ্গে জড়ালেন? যাই হোক, সেগুলো তর্কের বিষয়, কিন্তু প্রশ্ন তো একটা আসছেই, প্রশ্ন তো এখানে উঠছেই যে বিকাশ, উনি বলছেন যে বিকাশবাবু আইনি লড়াইটা লড়েছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে আইনি লড়াইটা লড়েছেন কেন? যোগ্য অযোগ্য প্রার্থী কারা, মানে একটা জায়গায় তুমি ধরো তুমি খেটে বহুদিন ধরে মানে পড়াশোনা করে তুমি একটা চাকরি পেলে, তুমি গিয়ে দেখলে মানে চাকরি পাওয়ার আগে তুমি পরীক্ষাটা দিলে, দেওয়ার পর লিস্টে গিয়ে দেখলে তোমার নাম নেই, সেই জায়গায় নাম এসেছে কার? যে সাদা খাতা জমা দিয়েছে। তো সেই লড়াইটা মানে লড়ার জন্যই তো এই প্রথম দুর্নীতির কথা উঠলো বলেই না চাকরি প্রার্থীরা কোর্টে গেলেন, কেউ কোর্টে গেলেন। এই দুর্নীতিটা যদি না হতো তাহলে কি কেউ কোর্টে যেত না? এতটা জল গড়াতো নাকি এত কাণ্ড হতো নাকি এই 26,000 প্রায় 26,000 ছেলে মেয়েগুলো আজকে চাকরি হারাতো এ রাজ্যে? নাকি এ রাজ্যের এই অন্ধকার দিকটা উঠে আসতো? নাকি এ রাজ্যের স্কুলগুলো শিক্ষক হারা হওয়ার পথে হাঁটতো? এগুলো আমাদের নয়, এগুলো সাধারণ মানুষ প্রশ্ন করছে। এই যে বিরোধীদের দিকে যে প্রশ্নগুলো যাচ্ছে, দেখবো একটুখানি। প্রথমে আমি বিকাশ দার সাথে ফোনে কথা বলেছিলাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তার আগে অগ্নিমিত্রা পলের একটি বাইট আছে, বিজেপি সম্পর্কে অনেক কথা মুখ্যমন্ত্রী বললেন, তো তার পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপিকে বলেছে, একটুখানি শুনবো। অগ্নিমিত্রা পল কি বলেছেন একটুখানি শুনে নি। চক্রান্ত বলে আপনি পার পাবেন না। 26,000 আমাদের সন্তান, যারা ঘুষ দিয়েছে আর যারা ঘুষ দেয়নি, তাদের জীবনকে আপনি শেষ করে দিলেন। এর দায় আপনার, এর দায় আপনার সরকারের। আপনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে আপনাকে শাস্তি দেওয়া হোক, আমরা এর দাবি রাখি। গ্রেফতার করার দাবি রাখছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। এবার ওই মুখ্যমন্ত্রী বিকাশ বাবুকে নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো ওখানে নবান্নের বৈঠক থেকে আজকে তুলেছেন, সেই বিষয়গুলো তুলে আমরা এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা বলি। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। আজকে রায় নিয়ে কি বলবেন? রায় ঠিকই হয়েছে, যা রায় হওয়া উচিত ছিল তাই হয়েছে। আর মুখ্যমন্ত্রী বলছেন যে আপনার নোবেল পাওয়া উচিত। মুখ্যমন্ত্রী উন্মাদ, ওর কথা কেউ পাত্তা দেয়, আমি পাত্তা দিই না। মাথা খারাপ হয়ে গেছে এখন, তাই পাগলের মতো কথা বলছে, চিরকালই পাগলের মতো কথা বলে। আর চাকরি হারাদের দায় বামেদের নিতে হবে বলছে। বাম জামানায় চিরকুটে চাকরি হয়েছে, সেসব উনি পুরে বার করবেন বলছেন। বার করুন, ওকে কে বাধা দিয়েছে? গত 12 বছর ধরে তো এক কথাই শুনে আসছি, উনি দুর্নীতি করেছেন, ধরা পড়ে গেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন, কোটি কোটি টাকা খরচা করেছেন। এখন এসব কথা বললে আর লাভটা কি? ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। শুনলাম বিকাশবাবু কি বললেন।
আমাদের এক্সপ্রেস নিউজকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ জানাই। এবং এরপরে এই যে উনি বাম এবং বিজেপি এই দুটো দিকেই দায়টা ঠেলছেন, এবং অগ্নিমিত্রা পল একটি কথা বললেন যে উনার গ্রেফতারের দাবি জানাই, মুখ্যমন্ত্রীর গ্রেফতারের দাবি জানাই। কোথাও গিয়ে কি তিনিও ভয় পাচ্ছেন? তাই জন্য কি আজকে নবান্নের বৈঠক থেকে তিনিও বললেন যে এই যে চাকরি হারাদের পাশে যদি আমি দাঁড়াই, আমি যদি তাদের পাশে এসে লড়াই করি, তাহলে যদি আমাকে জেলে ঢোকান। কেউ তো বলেনি এখনো পর্যন্ত, মানে পরবর্তী ক্ষেত্রে হয়তো বিরোধীরা দাবি করতে পারে, কিন্তু তিনি আগে ভাগেই এরকম অনেক কথা বলে দেন। তো বলেছেন, একবার শুনে নিই তো মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি বলেছেন। তার এই বাম বিজেপির হুঁশিয়ারির পরে একটা কোথাও গিয়ে একটা কি ভয় কাজ করছে, বা কিসের জন্য বললেন এই কথাটা, একবার শুনি ঠিক কি কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার, ইট ইজ নট রিলেটেড টু কোর্ট। ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, কজনের শাস্তি হয়। তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। কোনো জেলার কোনো রিপোর্টাররা আছেন কি যাদের একটু জেলার খবর আমরা শুনতে চাই এই সমস্ত বিষয়গুলো নিয়ে? যদি থাকে তাহলে আমাদেরকে শোনাবেন। আমি মুখ্যমন্ত্রীর ওই বাইটটা শুনতে চাইছি যেখানটাতে মানে উনি একটু মানে ভয় পাচ্ছেন যে যদি তাকে মানে তাকে জেলে যেতে হয়, এদের পাশে থাকলে তাকে কি জেলে যেতে হবে, এই 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 পার্টিকুলার বাইটটা আমি শোনাতে চাইছি। সুপ্রিম কোর্ট জাজমেন্ট, ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেব। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা। এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই কেসগুলো হৃদয় দিয়ে, দোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে। আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে
তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে। আবার বলছি, যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তাতে যদি বিজেপি আমায় মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, আই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যাচ মি ইফ ইউ ক্যান বলে রাখলেন তিনি আগে ভাগে, যদি ধরতে পারো ধরো। এখন জল কোন দিকে গড়ায় সেটা আমরাও জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় হুঁশিয়ারির পাশাপাশি এই যে একটা তার মধ্যে জানি না আমরা হয়তো বা এই ভয়টা কাজ করছে কিনা, কেননা এতগুলো মানুষ, এতগুলো পরিবার, বারবার করে উনি বলছেন যে এই যে মানবিকভাবে পাশে রয়েছি, কিন্তু এখানেই আমার প্রশ্ন, যখন হাইকোর্ট বলছে যে আপনারা আলাদা করে দিন, তারপরেও কেন রাজ্যের কি একবার হুঁশ ফিরলো না যে আলাদা করে দিই? তখন মানবিকতা কোথায় গেল? না না, তুমি আরো আগে ধরো, যখন এই দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটা কারা করেছে? কারা করেছে দুর্নীতিটা? টাকা কারা নিয়েছে? শাসক দলেরই লোকজন। তাহলে শাসক দলের নেত্রী হয়ে, রাজ্যের প্রধান হয়ে আপনি বুঝতে পারলেন না যে এত বড় একটা দুর্নীতি, মানে এরকম দুর্নীতির কথা বলেছে যে মানে পাহাড় প্রমাণ দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতির একটা, মানে আপনি বলছেন যে আপনাকে সময় যদি দেওয়া হতো আপনি কিছু করে দেখাতেন, কিন্তু এতটুকু আঁচ আপনি পাননি মাননীয়া, যে একটুখানি মানে আঁচ যদি পেতেন তাহলে হয়তো এতটা আপনার এই হৃদয় ভাঙা দুঃখটা হয়তো আজকে হতো না, এতগুলো ছেলে মেয়ের চাকরি হারিয়ে যাওয়ার এই যে দুঃখটা হয়তো হতো না। আচ্ছা, জলপাইগুড়ি থেকে সৌভিক রয়েছে, ওখানকার একটুখানি অবস্থাটা যদি আমরা জানি, এটা নিয়ে একটুখানি শুনি। সৌভিক, হ্যাঁ, এক্সপ্রেস অনলাইনে স্বাগত জানাই তোমায়। একদম একদম। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আজকের এই যে দিনটা আমাদের রাজ্যকে দেখতে হলো, জলপাইগুড়িতেও তো নিশ্চয়ই এরকম প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা এই 2016 সালের প্যানেলভুক্ত, তো তাদের হয়ে তাদের দুঃখের কথাটা তুমি একটু আমাদেরকে জানাও, আমাদের দর্শকদের। একদমই। দেখো ফাল্গুনিদি, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যারা যোগ্য বিষয়টা, তাদের বিষয়টা কিন্তু একদমই কিন্তু অকল্পনীয়। কারণ যারা যোগ্য প্রার্থী তারা বর্তমানে দাঁড়িয়ে কিন্তু একটা যেমন তাদের মধ্যে যেমন একটা তাদের মধ্যে তো নিঃসন্দেহে অযোগ্য একটা যে চিহ্ন সেটা কিন্তু পড়ে গেল। কেননা এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে করে কিন্তু অযোগ্য যোগ্য সকল গোটা প্যানেলটাকেই বাতিল করা হয়েছে, মানে মুড়ি মিছরি সবই এক হয়ে গেছে, সবই এক হয়ে গিয়েছে। তো আদালতের নির্দেশ অনুযায়ী সব গোটা প্যানেলটা যেহেতু বাতিল হয়েছে, সেই জায়গায় এবং অযোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছে, এটা তো অবশ্যই সমাজও কিন্তু চাইছে যে অযোগ্য যারা তারা চাকরি হারাক। কেন না অনেক যোগ্য প্রার্থী এখনো পর্যন্ত জেলায় কিন্তু অনেক রয়েছে, তারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু যারা অযোগ্য প্রার্থী তাদের বদলে যোগ্যরা চাকরি পাক সবাই চাইছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অযোগ্যরা তো চাকরি হারালো ঠিকই আছে, কিন্তু যোগ্য ব্যক্তি যারা এতদিন থেকে পরিশ্রম করে, পড়াশোনা করে, এত কিছু করে, ইন্টারভিউ দিয়ে, পরীক্ষা দিয়ে, সমস্ত কিছু করে যারা চাকরি পেয়েছিল, যারা দুমুঠো মানে খাওয়ার বা পরিবারকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিল, কিন্তু সত্যি খুবই ভাবার। কেননা এই বিষয়টা সবচেয়ে বড় বিষয়, বর্তমানে যেহেতু গোটা প্যানেলটা বাতিল হয়ে গিয়েছে, সেই অর্থে কিন্তু বোঝা যাচ্ছে না কারা যোগ্য আর কারা অযোগ্য। কেননা এসএসসি কিন্তু যোগ্য বা অযোগ্য বলে কিন্তু কোন রকম প্যানেল দেয়নি আদালতকে, যার ফলে কিন্তু গোটা প্যানেলটাকে বেছে দেয়নি, মানে যোগ্য কারা অযোগ্য কারা সেই বাছাইটা তারা করতেই পারেনি।
যেহেতু ওয়েমার শিট ছিল না, ওয়েমার শিট যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল সেহেতু করতেই পারিনি, বারবার বলা সত্ত্বেও করতে পারিনি। তো এখন হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে এই অবস্থায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে না তোমার যে পরবর্তী যে প্রজন্ম তারাও তো পরীক্ষা দেবে, এই রাজ্যে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলো পরবর্তী প্রজন্মের মধ্যে, এবং এই যে আমাদের স্কুলগুলো শিক্ষক হারা হতে চলেছে, মানে এখনো এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে 1 লাখ চাকরি আমার হাতে রয়েছে, এর আগেও আমরা দেখেছিলাম যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিল সরকার, সেটা নিয়েও প্রশ্ন হয়েছে, সেটা নিয়েও আদালত হয়েছে, সেটা নিয়েও কোর্টে গেছে, সেটাও বিচারাধীন বিষয়। সুতরাং এই পুরো পরিস্থিতিটা কেমন ভাবে দেখছো? একদম তাই, দেখো এই পরিস্থিতি কিন্তু ভয়াবহ পরিস্থিতি, কেননা তোমাকে বলতেই হয় যেহেতু যোগ্য অযোগ্যদের কোনো প্যানেল দেয়নি এসএসসি, যার ফলে যারা যোগ্য প্রার্থী রয়েছে সেই সমস্ত যোগ্য প্রার্থী যারা চাকরি হারিয়েছে তারা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। কেন কি মানুষ কিন্তু বুঝতে পারছে না কারা যোগ্য আর কারা অযোগ্য, যারা যোগ্য তাদেরকেও অযোগ্য অনেকে ধরে ফেলছে, সেই অর্থে যারা যোগ্য তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে যে যোগ্য থাকা সত্ত্বেও তাকে অযোগ্য হিসাবে সমাজ এবং পরিবার বা মানুষজন কিন্তু ভাবছে, যার ফলে কিন্তু বড় রকম ডিপ্রেশনে ভুগছেন। এবং আমরা বলতেই পারি এরকম ঘটনা হতেই পারে যে এরকম যতজন চাকরি প্রার্থী আর চাকরি হারিয়েছে তাদের মধ্যে যদি কেউ আত্মহত্যা বা কিছু একটা করে নেয় তাহলে কি রাজ্য সরকারের দায় নেবে? বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার তো দায়টা বিরোধীদের উপরে চাপালো, বিকাশ বাবুর উপরে চাপালো, যেহেতু বিকাশ বাবু কোর্টে গেছেন, বিকাশ বাবু লড়াইটা লড়েছেন, সেই কারণে বিকাশ বাবু যদি কিছু হয় উনি তো বলেই দিলেন, আগে থেকেই বলে দিলেন, উনি তো আগে থেকে ভবিষ্যৎবাণী করেই দিলেন যে যদি কারুর একটা ছেলে মেয়ের কারুর কিছু হয় এর দায় কিন্তু বিরোধী দলের বা বামেদের মানে বিকাশ বাবুদেরকে নিতে হবে। একদম তাই, দেখো কথা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কিন্তু জলপাইগুড়ি জেলার, তোমাকে বলে রাখতে চাইবো জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে, কোনো স্কুলে 3 জন, কোনো স্কুলে 6 জন, কোনো স্কুলে 9 জন এরকম ভাবে কিন্তু চাকরি হারা হয়েছে। এবং দক্ষিণবঙ্গ থেকে প্রচুর শিক্ষক যারা উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে তারা কর্মরত ছিলেন তারাও কিন্তু চাকরি হারিয়েছেন। পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো বর্তমানে কিন্তু জেলার যে শিক্ষা ব্যবস্থা এবং জেলার যে স্কুলগুলি রয়েছে অনেক স্কুলেই কিন্তু শিক্ষক কিন্তু নেই, অনেক স্কুলে কিন্তু কম শিক্ষক নিয়ে চলছে এবং অনেক বিভাগের কিন্তু শিক্ষক নেই। সেই অর্থে আবার শিক্ষক হারা হলেন এবং এই শিক্ষক হারা হওয়ায় কিন্তু অনেক স্কুল অচল হয়ে পড়বে। ফাল্গুনী দি, ধন্যবাদ সৌভিক, অসংখ্য ধন্যবাদ। তুমি নজর রেখো এই বিষয়টা নিয়ে এবং যদি কোনো রকমের কোনো খবর থাকে আমাদেরকে পাঠিও। ভালো থেকো, ধন্যবাদ তোমাকে। তো এই যে সৌভিক বলছিল যে এই সব এক হয়ে গেল, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। আজকে আমাদের একটা নদিয়া থেকে খবর এসেছে না এই প্রসঙ্গে, একটুখানি পরিবার পর্যন্ত ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ অবশ্যই, ধরো আজকে আমার পরিবারের কেউ একজন চাকরি করে, আমি হচ্ছে একমাত্র আর্নিং মেম্বার, আমার যদি চাকরি হারিয়ে যায় তাহলে পরে আমার যদি চাকরিটা কালকে হঠাৎ করে শুনলাম যে কালকে আমার চাকরি নেই, আমি কেমন করে আমার পরিবারকে চালাবো? আমার অসহায় বাবা মা আছে, ছেলেমেয়েরা স্কুলে পড়ে, এমন কিছু মুখ্যমন্ত্রীও বলে রাখলেন কিন্তু এগুলো আগে থেকে যে লোন নেওয়া আছে, লোনের লোকেরা যখন চেপে ধরবে তখন কি বিরোধীরা এসে তাদেরকে করবে। তো সুতরাং এগুলো যে পরিস্থিতিটা এখন এসে দাঁড়ালো, এগুলোতে আমার মনে হয় এই রাজনীতির রংগুলো মানে 26,000, একবার ভেবে দেখুন, প্রত্যেককে বলছি, শুধুমাত্র সরকারকে নয়, বিরোধীরা যারা আছেন, সরকারে যারা রয়েছেন, প্রত্যেককে বলছি 26,000, প্রায় 26,000 ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে। সুতরাং এই সময়টাতে এসে অন্তত পক্ষে মানে আপনাদের কাছে কেমন করে বলবো জানি না, বা এই যে বাবা মায়েরা হাহাকার করছে, অনেক সময় দেখেছি যে কলকাতার রাজপথে বাবা মায়েরা পর্যন্ত ছেলে মেয়েদের সঙ্গে এতদিন থেকেছেন যে তারা পরিবার থেকে এসে ওখানে লড়াই করছে, সুতরাং আমরাও তাদের লড়াইয়ের পাশে থাকি। এই বাবা মায়েদের মানে হতাশাটাও মানে চোখে দেখা যায় না। সুতরাং এই সময়টা রাজনীতি করার সময় বোধহয় নয়। এই সময়টা ওই যে বলছেন না, হৃদয়টাকে একেবারে নিংড়ে ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা রাজ্যবাসীর হৃদয় ভেঙে যাচ্ছে।
সুতরাং এই সময়টাতে রাজনীতি না করে তাদের পাশে কেমন করে থাকা যায়, কিভাবে আপনি মানে সরকার থেকে বা বিরোধী থেকে আলোচনায় বসুন, আলাপ আলোচনায় বসুন, এই ছেলে মেয়েগুলোর কি কি ভবিষ্যৎ হবে, আপনারা কিভাবে কি করবেন আপনারা দেখুন, কিন্তু এই ছেলে মেয়েগুলোর কিছু ব্যবস্থা আপনাদের তো করতেই হবে। এরকমই একটা ভাবনা বোধহয় থাকা উচিত। আমরা দেখে নেব নদিয়ার এই পরিবারের অবস্থা। গোটা রাজ্য জুড়ে প্রায় 26,000 চাকরি চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকারা। সেই সঙ্গে তার আঁচ গিয়ে পড়েছে পরিবারেও। বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও এই তালিকায় একাধিক শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে। ঠিক তেমনই নদিয়ার শান্তিপুরে শরৎ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে 2 জন শিক্ষিকার চাকরি বাতিল হয়। এই পরিস্থিতিতে অথই জলে বিদ্যালয়ের পঠন পাঠন। যাতে আমার স্কুলটা চলবে কি করে সেটা আমি এখনো কোনো সলিউশনে আসতে পারিনি। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি, মানে হয়তো পরবর্তী 2-4 মাসের মধ্যে পেয়ে যাব সলিউশন, কোনো ব্যবস্থা হবে, কিন্তু আপাতত আমি কিছু বলতে পারছি না যে আমি কোন অবস্থায় এই পড়াশোনাটা ঠিকমতো চালানোর একটা ব্যবস্থা করতে পারি। অন্যদিকে ওই বিদ্যালয়ে বর্তমানে বিএড নিয়ে পড়াশোনা করছেন শান্তিপুরের সাথী চ্যাটার্জি নামে এক গৃহবধূ। তার স্বামী শিলিগুড়ির একটি স্কুলে শিক্ষকতা করেন। এখন ওই শিক্ষকের চাকরি চলে যাওয়ায় শান্তিপুরের বাসিন্দা শ্বশুর শিবু চ্যাটার্জি প্রকাশ্যে রাস্তায় ভেঙে পড়লেন কান্নায়। তার দাবি প্রশাসনের গাফিলতির কারণেই চাকরি গিয়েছে নিরীহ মানুষের। এমতো পরিস্থিতিতে জামাইয়ের চাকরি বাতিল হয়ে যাওয়ায় দিশেহারা গোটা পরিবার। আজকে মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। যদি কোর্ট অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। কোর্ট অনেকবার বলেছে, অনেক সময় দিয়েছে। তবে সুপ্রিম রায়ে একটি ছাড়ও দেওয়া হয়েছে। আগামী 3 মাসের মধ্যে নতুন করে পরীক্ষার ব্যবস্থা প্যানেল তৈরি করে শিক্ষক নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তাহলে এই যে কান্না, এই যে হাহাকার, একটা জেলাতে দেখালাম আমরা, এরকম তো মানে এই পুরো প্রত্যেকটা রাজ্য জুড়ে জেলায় জেলায় এই কান্না, এই হাহাকার। আমরা এতদিন ধরে মানে ওই একটা জায়গাতে দেখছিলাম, সবাই মিলে একত্রিত হচ্ছিলেন ওই ধর্মতলা চত্বরে, তারা যে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, বিভিন্ন মঞ্চ করে করে সেখানে বিক্ষোভ, তাদের যখনই তারা দেখেছি এর মধ্যে যখনই তারা বিভিন্ন বিক্ষোভ করতে গেছেন, তারা কোনো আন্দোলন করতে গেছেন, প্রিজন ভ্যানে তোলা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, পুলিশের কামড় হাতে বসেছে, এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং আরেকটি বিষয় বলি, যে শিক্ষামন্ত্রী আজকে জেলে, পার্থবাবু আজকে জেলে রয়েছেন, তা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বহুদিন পর পার্থবাবুকে নিয়েও বললেন যে কতদিন ধরে একটা মানুষ একটা অন্যায় করার জন্য একটা অপরাধে তার শাস্তি হতে পারে। আমি জানি না কার কি শাস্তি লেখা রয়েছে, এবং এই শাস্তি হয়তো হবেও না, যেরকম জামিন সকলে পেয়ে গেছেন এরকম হয়তো জামিনও হয়ে যাবে। কিন্তু এই যে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ আজকে অন্ধকারে গেল, এই যে বাবা মায়েরা কাঁদছে, এইটার দায়টা কে নেবে? এই পরিস্থিতিটা হওয়ার জন্য যে শাস্তিটা, মানে মানসিক শাস্তি, তো মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন না, মানবিক একটা হিন্দোল, কত কিছু উনি অলংকার যোগ করে বলছিলেন। এই মানে হৃদয়ে দোলানো, এই হৃদয় বিদারক মানে এই কান্নাগুলো থেকে মানে কবে আর হৃদয়টা
বিগলিত হবে এটা দেখার জন্য মানে সারা রাজ্যবাসী অপেক্ষা করছে, কেননা আপনি নিজেই বলেন যে আপনি মা মাটি মানুষের সরকার, আপনি মানবিক মুখ্যমন্ত্রী, সুতরাং এটুকু তো আপনার হাতে যখন 1 লাখ চাকরি রয়েছে তখন আমরা আশা করব যে এই 3 মাসের মধ্যে আপনি বলছেন যে সব ঠিকঠাক করে দেবেন। তো সুতরাং রাজনীতিটা পাশে রেখে আমার মনে হয় যে এই ঠিকঠাক করে দেওয়াটাই বোধহয় দরকার। এবং ওই বাম বিজেপি তারা কি করলো, এবং বাম বিজেপিরও উচিত যে এই রকম একটা সময়ে পাল্টা কোনো রকমের মানে রাজনীতি না করে পাশে থাকা, এবং যদি সরকার তাদেরকে তাদের কোনো রকমের হেল্প চায় তাহলে যদি চায় তাহলে তাদেরও পাশে থেকে এই ছেলে মেয়েগুলোর জন্য এই পরিবারগুলোর জন্য কিছু অন্ততপক্ষে করা, সেটা হবে কিনা আমরা জানি না, কেননা আমাদের রাজ্যে সবটাই তো ওই মানে হচ্ছে হবে দেশ হয়ে গেছে একটা, তো আমরা জানি না যেটা হবে কিনা, কিন্তু খুব খারাপ একটা দিন আজকের এই দিনটা ক্যালেন্ডারে লেখা থাকবে। আজকের এই দিনটা রাজ্যের এই অন্ধকার দিনটা ক্যালেন্ডারে লেখা থাকবে, মানুষ কিন্তু এটা ভুলবে না। মানুষ এর হিসেব তো চাইবেই যে এই দায়টা কার, রাজ্যের এই অন্ধকার দিনের দায়টা কার, তাকে তো সেই দায়টা নিতেই হবে। এবং সেই দায় নিয়ে আচ্ছা কাকলি আছে হুগলি থেকে, শুনে নি হুগলির পরিস্থিতি। হ্যাঁ কাকলি, স্বাগত এক্সপ্রেস অনলাইনে তোমাকে। ধন্যবাদ দিদি। হ্যাঁ বলছি যে আজকে এই সুপ্রিম রায়ের পরে হুগলির পরিস্থিতি কি? হুগলির পরিস্থিতি দেখো, এখানেও জয়ন্ত টুডু বলে বাসিন্দা, তিনি গ্রুপ ডি সার্ভিস করছিলেন আরেক স্কুলে, কিন্তু বর্তমানে এরকম অনেক দেখা যাচ্ছে যে তেমনি হুগলির এই যে গ্রুপ ডির কর্মী 2016 প্যানেলে মানে 2017 পরীক্ষা দিয়েছেন, 2018-তে হাই স্কুলে উনি গ্রুপ ডির পদে চাকরি করছে, কিন্তু এই যে ফ্যামিলি, এর ফ্যামিলি হচ্ছে মানে চাষবাসের চাষিভুষি, তারা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি কাজ করে খায়। সেই বাড়ির একটি ছেলে যে গ্রুপ ডি চাকরি করছিল, তার পরিবার, 2টি সন্তান আছে, স্ত্রী আছে, এবং তাদের এই যে পরিবারটা কিভাবে চালাবে, আগামী দিনে তাদের কিভাবে চলবে, সেই নিয়ে তারা ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। পরিবারের মা বাবা থেকে আরম্ভ করে সকলে, পরিবারের সকলে আজকে চিন্তা করছে আগামী দিনে তারা কিভাবে সংসার চালাবে এবং কিভাবে তারা যাবে, মানে ভেঙে পড়েছে রীতিমতো বলা যেতে পারে। কিন্তু এই যে এই ক্ষতি, এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার যে ক্ষতি হলো, এই ক্ষতির পূরণ কি করে হবে সেই প্রশ্ন কিন্তু হুগলিবাসী করছে আজকের দিনে দাঁড়িয়ে। ফাল্গুনি, হ্যাঁ, তো এই তোমার কি মনে হয় কাকলি যে এই দায়টা কার? এই যে বারবার করে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে বিশাল বড় একটা দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্টে আজকে বারবার করে বলা হচ্ছে যে মানে কমিশনকে বহুবার বলা সত্ত্বেও কমিশন এই যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী তালিকা বাছাই করে দেয়নি বলেই কিন্তু আজকের এই রায়। হাইকোর্টে বলেছে, আজকে সুপ্রিম কোর্টও তাই বলেছে, তো এটা দায়টা কে নেবে? দায়টা সেটাই প্রশ্ন উঠছে যে এই দায়টা কার, যখন এসএসসির এই 2016 প্যানেলে যাদেরকে নিয়োগ করা হলো তাদের যে যোগ্য অযোগ্য যে বিচার, বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব থেকে একই কথা বলে এসেছে, তাহলে এসএসসির পক্ষ থেকে কেন এই যোগ্য আর অযোগ্যদের আলাদা করা হলো না? তাহলে দেখা যাচ্ছে এই যে হুগলির জয়ন্ত টুডু, জানি না তিনি যোগ্য কি অযোগ্য প্রার্থী, তবুও তার এই যে সংসারের বা পরিবারের যে কান্না, এই কান্নার দায়টা মানে আজকে বোঝা যাচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে যে এই সরকার চালাচ্ছে তারা হয়তো যোগ্য অযোগ্য ভাগ করার সুযোগ সুবিধা করে উঠতে পারেনি, না ইচ্ছা করে করেনি, সেটাই এখন প্রশ্ন থেকে যাচ্ছে। ফাল্গুনি, হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে এসএসসি হচ্ছে একবারে স্বশাসিত একটি সংস্থা, সরকারের কোন রকমের কোনো মানে সেখানে হস্তক্ষেপ ছিল না, সুতরাং এই দায়টা একমাত্র এসএসসিরই। তাহলে
এসএসসি সরকার, এসএসসি চালাচ্ছে কি? সব থেকে বড় প্রশ্ন তো এটাই যে এসএসসি চালাচ্ছে কি, এসএসসি কার নির্দেশে চলছে, যার জন্য ওমারশিট পরিবর্তন হয়ে গেল, সমস্ত কিছু যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারলো না, কার নির্দেশে তাহলে এসএসসি চলছে সেটা তো এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলেন তাহলে তার পরিপ্রেক্ষিতে এটা তো দাঁড়াচ্ছে যে এসএসসি তাহলে কার নির্দেশে চলছে? নিশ্চয়ই রাজ্য সরকারের নির্দেশে চলছে। যেহেতু রাজ্যের আন্ডারে এই এসএসসি পড়ছে, তাহলে এসএসসি পরিচালনা করছেন রাজ্য। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলে মানে সাধারণ যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলতে হবে। ধন্যবাদ কাকলি কথা বলার জন্য। এই খবরের দিকে নজর রাখো এবং আমাদের খবর পাঠাও যে সেখানকার মানুষ এরপরে কেমন রয়েছেন। এই খবরগুলো আমাদের পাওয়াটা খুব দরকার, কেননা চারিদিকে এরপরে নিশ্চয়ই নানা রকমের ঘটনা আমাদের সামনে আসবে। মানুষ প্রচুর হতাশ, কিন্তু একটাই কথা আমরা বলবো যে প্রত্যেকটা অন্ধকার দিনের পরে একটা কিন্তু ভালো দিন আসে, অন্ধকার দিন কেটে যায়। সুতরাং এই অন্ধকার দিন কেটে যাবে। এতদিন ধরে আপনারা যারা লড়াই চালিয়ে গেছেন সেই লড়াইয়ে থাকুন এবং সেই আচ্ছা রীতা আছে, আমরা রীতা ভট্টাচার্য কালনা থেকে, তাকে আমরা নেব। হ্যাঁ, আমি যে কথাটাতে বলছিলাম যে এই একটা অন্ধকার দিনের পরে কিন্তু আমাদের হ্যাঁ একটা নতুন সকাল আসে। সুতরাং আমাদের তো মানে কোনো কিছু এরকম যখন পরিস্থিতিতে আমরা পড়ি তখন তো কোথাও গিয়ে আমরা হাল ছেড়ে দিই না বা আশাটা ছেড়ে দিই না। তো আমাদের কাছে এই কথাটা বলা ছাড়া এখন এই মোমেন্টে আর কিছু বলার নেই যে যে সমস্ত ভাই বোনেরা আজকে এই পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা প্রত্যেকে তাদের প্রত্যেকের পরিবারকে এই একটাই কথা বলবো যে আপনারা হাল ছাড়বেন না। আপনারা যেভাবে লড়াই প্রতিবাদে রয়েছেন সেইভাবে করুন। কিভাবে আপনারা মানে যারা ধরুন আবার তো চাকরির পরীক্ষাটা আপনারা দিতে পারবেন, যদিও জানি এটা বলা খুব কঠিন একটা ব্যাপার, কিন্তু তবুও মনকে শক্ত করুন। রীতার কাছে যাব আমরা, রীতাকে পেয়েছি। হ্যাঁ রীতা, স্বাগত জানাই এক্সপ্রেস অনলাইনে। বিগত দিনগুলোতে যেরকম ভাবে আমরা বেশ একটা আনন্দের পরিবেশের মধ্যে ছিলাম, আজকে যেন এক ঝটকায় এই সুপ্রিম রায়ে আমাদের আনন্দগুলো যেন কোথায় একটা মানে মুছে গেছে। আজকে এই চারপাশে এত হাহাকার, এত মানুষের কান্না দেখে না সারাটা দিন কেমন যেন একটা এলোমেলো লাগছে জাস্ট। তো সুতরাং মনের দিক থেকে অনেকটাই মানে শান্তিতে আমরা কেউই নেই, খুবই খারাপ খবর এটা। এবং মানে এটাই তো হওয়ার ছিল, মানে আর কি করা যেত, মানে ওই যে ওয়েমার্কশিটকে ভাগ করা গেল না, এই যে যোগ্য অযোগ্যদের ভাগ করা গেল না এবং এরকম একটা রায় এলো এতবার বলার সত্ত্বেও করা গেল না, যে এটা কি মনে করো যে এর পেছনে কি মানে বিশাল বড় এই দুর্নীতি তো হয়েছে, এটা তো বারবার বলেছে, সিবিআই বলেছে, সুপ্রিম কোর্ট আজকে তার পর্যবেক্ষণে বলেছে। তো সুতরাং এই দুর্নীতিটা একেবারেই কেউ কোথাও বুঝতে পারলো না, এতগুলো ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল আজকে। একদমই তাই, কারণ হচ্ছে আমরা যখন স্কুলগুলোতে যাই তখন সত্যি যে পরিবেশটা আমরা স্কুলে ছোট থেকে দেখে আসছি সেই পরিবেশটা একদমই ছিল না। পরিবেশ অনেকটা শান্ত ছিল এবং সেখানকার যারা হেডমিস্ট্রেস বা টিআইসি রয়েছেন তারা কিন্তু সত্যি ভেঙে পড়েছেন, কারণ এক একটা স্কুলে 6 জন 7 জন 8 জন 4 জন 5 জন 11 জন, এই যে এতগুলো টিচারের যে মানে জায়গাটা খালি হয়ে গেল সেটা পূরণ হবে কি করে? এমনকি সবাই যে খারাপ সেটা কিন্তু নয়, পাপ করলো একজন ভাগিদার হলো তার আরেকজন, এটাই আজকে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ রীতা, এই যে মানে তোমাদের ওখানে এরকম কি কোনো খবর পেয়েছো, মানে তোমাদের ওখানে নিশ্চয়ই এরকম মানে চাকরি প্রার্থীরা রয়েছেন যারা চাকরি হারিয়েছেন? অবশ্যই, যেমন কালনা হিন্দু গার্লস একটা কালনার খুব পুরনো স্কুল, সেখানে 5 জন টিচার আপনার ওখান থেকে আজকে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বাতিল হয়েছে। 5 জনের মধ্যে আপনার 4 জন হচ্ছেন সায়েন্সের টিচার, আরেকজন হচ্ছেন পলিটিক্যাল সায়েন্সের টিচার। আরেকটা স্কুলে 3 জন সায়েন্সের টিচার, 2 জন ক্লার্ক এবং ডি গ্রুপ। আরেকটা স্কুলে 8 জন, সেখানেও সায়েন্স এবং বায়োলজির টিচার, এবং তাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে
কি করে এই স্কুলটা তারা চালাবেন। প্রধান আমাদের নদিয়া থেকে একটা খবর এলো কিছুক্ষণ আগেই আমরা দেখালাম, সেখানেও প্রধান শিক্ষিকার একটাই মানে তিনি আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন যে আমি স্কুলটা কেমন করে চালাবো। এবার একেই তো শিক্ষকের সংখ্যা কম, তারপরে যখন এদেরকে বাতিল করে দেওয়া হলো, তার মানে এরা হয়তো যোগ্য শিক্ষক শিক্ষিকাও তো ছিলেন, সবাই যে অযোগ্য তা তো নয়। তো সুতরাং এরকম একটা পরিস্থিতিতে মানে সত্যি করেই খুব ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে দাঁড়িয়ে রয়েছে। রীতা, অসংখ্য ধন্যবাদ। তুমি খবরের দিকে নজর রাখো, কোথাও কিছু হলে আমাদেরকে জানাও। ভালো থেকো। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই আলোচনা তো চলতেই থাকবে, এত হাজার চাকরি বাতিল, জানি না এর শেষ কোথায় হবে, তবে অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো একটা নতুন সকাল দেখার জন্য। ফাল্গুনিজি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় থাকার জন্য। ধন্যবাদ সুকন্যা তোমাকেও। তবে ওই শেষমেশ একটা কথাই বলে যাব যে এই পথের শেষ কোথায় আমরা কেউ জানি না, কিন্তু আপনারা ধৈর্য রাখুন, আশা রাখুন, অন্ধকার দিন মুছে একদিন আলোর দিকে আমরা আসব, এই রাজ্যেও আলো আসবে, এটাই শুধু আমাদের এখনকার কামনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।